বউ বোঝে না তো, তাই আমাকেই বুঝতে হয়। নীলা দুহাতে ছলছল করে চোখগুলো মুছতে গিয়ে হেসে ফেলল। হাত ভরা মেহেদি তার, মোছার জায়গা নেই। সাদিদা বুঝতে পেরে মৃদু হাসি আর যত্ন সহকারে তার ভেজা গালটা মুছিয়ে দিল। অতপর নীলাকে নিয়ে সামনে এগিয়ে গেল। নীলা এক পলক সাদিদের দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। খুশিতে শব্দগুলো গলা এসে আটকে গেছে। এত কেন ভালোবাসে তাকে? সে কি আদৌ এতটা পারার যোগ্য? সাদি তাদের একান্ত মুহূর্তটাকে উপভোগ করার জন্য কম আয়োজন করেনি, কিন্তু সবটাই যেন নীলার চিন্তা শক্তির ঊর্ধ্বে। মাদুর পেতে তার উপর অসংখ্য সাদা আর লাল গোলাপের পাপড়ি ছড়ানো। ছোট ছোট দুইটা হার্ট শেপ কুশনও রাখা আছে, আর চারপাশে ক্যান্ডেল দিয়ে আলোকিত করা, আর এক পাশে অনেকগুলো ফানুস। সাদিদ তাকে নিয়ে মাদুরের উপর বসল। নীলার মুখপানে তাকিয়ে বলল, শুরু করা যাক। অবশ্যই। কোনো সন্দেহ রয়েছে? আগে না মহারানী। নীলা তার কথায় আবারও মিষ্টি করে হাসল। তারপর দুজনে মিলে ফানুসগুলো আকাশে উড়িয়ে দিল, যার প্রতিটাতেই সাদিদ কাস্টমাইজড। সাদিদের নীলাঞ্জনা কথাটা খোদাই করে নিয়েছে। নীলার খুশি যেন উপচে পড়ছে। তার বহুদিনের ইচ্ছে ছিল ফানুস উড়াবে, কিন্তু ইচ্ছেটা পূরণ হয়ে ওঠেনি, যা কিনা সাদিদ আজ এইভাবে পূরণ করল। সাদিদ নীলার মুখপানে এক পলক তাকিয়ে মাদুরে মাথা রেখে শুয়ে পড়ল। একটা কুশন টান দিয়ে মাথার নিচে দিয়ে অপর হাতে নীলাকেও টান দিল। নিজের বুকের উপর নীলাকে জড়িয়ে নিয়ে আকাশ পানে তাকালো। আজ আকাশ ভরা তারাদের মেলা বসেছে, তার সাথে তাদের ওড়ানো ফানুসগুলো মিলে এক ঝাঁক আলো ধাঁধানো সৌন্দর্য ফুটে উঠেছে। আর তার সাথে হালকা ঝিরিঝিরি বাতাসে যেন শুধুই প্রেম প্রেম গন্ধ। নীলাও গুটিসুটি মেরে সাদিদের বুকে মাথা গুজে নাক ঘষল। আকাশের দিকে তাকাতেই নীলার মনটা মুহূর্তেই মলিন হলো। সাদিদ তাদের প্রতিটা মুহূর্ত নিয়ে কতটা উৎসুক, কতটা সুন্দরভাবে সে সবকিছু প্ল্যান করে, অথচ এসব দিকে নীলা তার থেকে হাজার মাইল পিছিয়ে। নীলাকে হঠাৎ এমন মিয়ে যেতে দেখে সাদিদ তার গালে হাত রাখল। উষ্ণ স্পর্শ পেয়ে নীলার সাথে সাথে তার দিকে ফিরে তাকালো, আর সাদিদের নজরেও এসে গেল প্রাণ পাখির ছলছল করা চোখ, মলিন মুখমণ্ডল। সাদিদ দ্রুত তাকে টান দিল, বুকের আরেকটু উপরে তুলে গাল স্পর্শ করল। কয়েক সেকেন্ডে যেন তার অস্থিরতা বেড়ে গেল। নীলার দুই গালে হাত দিয়ে কিছুটা ঝাঁকিয়ে বলল, কি হয়েছে পাখি, মুখটা এমন কেন? নীলা বিনা উত্তরে নতজানু হতে সাদিদ গালে রাখা হাতটা দিয়ে চেপে ধরে চোখে চোখ মিলালো। মুখ বরাবর ঝুঁকে এসে বলল, আমাকে বলো, তোমার এমন মুখশ্রী আমি সহ্য করতে পারি না জান। সাদিদের অস্থিরতায় ভরা তপ্ত শ্বাস এসে নীলার চোখে মুখে বাড়ি খাচ্ছে, আর না চাইতেও সে কিছুটা কেঁপে উঠছে। সাদিদ আবারও অস্থিরতা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিতেই সে মলিন স্বরে বলে উঠল, এতদিন এমনটা মনে না হলেও আজ মনে হচ্ছে। আমি বোধহয় আপনার মতো করে ভালোবাসতে পারিনি, আর না বোধহয় কখনো পেরে উঠবো। সাদিদ অবাক হল। নীলার মাথায় হঠাৎ এমন চিন্তা কেন আসলো? কণ্ঠস্বরে চমকিত ভাব নিয়ে সে বলে উঠল, এসব কি বলছো? আর হঠাৎ করে এমনটা মনে হবারই বা কারণ কি? কি করব বলেন, এমনটা ভাবতে বাধ্য হচ্ছি। এই যেমন আজকে আপনি কত কিছু করে ফেললেন, অথচ আমাকে দেখেন, এসবের কোনো খেয়ালই নেই। সব সময় শুধু আপনি দিয়ে যান, আপনি সম্পর্কটাকে স্পেশাল ফিল করান। কিন্তু এতটা আমাদের দুজনেরই করা উচিত, কেননা এটা তো আমাদের সম্পর্ক, দুজনের মধ্যেই ভালোবাসার সম্পর্ক। তাহলে সব সময় কেন শুধু আপনিই করেন? নিজেকে আজ বড্ড ছোট ছোট মনে হচ্ছে। আমি কি খুব খারাপ? আপনি আমাকে সত্যিই ভালোবাসেন তো? সাদিদ যেন অবাকের উপর অবাক হচ্ছে। কি বলছে নীলা এসব? কিন্তু কয়েক পলক অতিবাহিত করে সাদিদ হাসতে শুরু করলো। হাসতে হাসতে যেন পেটে খিল ধরে যাবার অবস্থা। নিস্তব্ধ পরিবেশে সাদিদের উচ্চস্বরের মিষ্টি হাসিটা যেন বারবার প্রতিধ্বনিত হয়ে নীলার কর্ণদ্বারে এসে ঠেকছে। অন্য সময় হলে হয়তো মুগ্ধ হতো, কিন্তু এই মুহূর্তে সে একদমই মুগ্ধ হতে পারছে না, বরং রাগ উঠছে। তাই রাগ দেখিয়ে সাদিদের বুক থেকে উঠতে চাইল, কিন্তু সাদিদ ছাড়লে তো। নীলা যত ছুটতে চায় সাদিদ ততই আঁকড়ে ধরে। একসময় নীলা বেশি নড়াচড়া করে উঠতে সাদিদ তাকে উল্টো ঘুরিয়ে নিচে ফেলল, আর তার উপর আধশোয়া হলো। ছাড়ুন বলছি, ভালো হবে না কিন্তু। আমি তো খারাপটাই করতে চাই। কথা বলতে দেরি নেই, আর নীলাকে শান্ত করতে কামড় দিতে দেরি নেই। আউচ! রাক্ষস একটা। তাও কিন্তু আরও কামড় দেবো। এবার কামড়ের সাথে রাক্ষসের ন্যায় রক্তও খাবো, কিন্তু রক্ত যেহেতু হারাম তাই এটার বিকল্প হিসেবে অন্যটা খাবো।
নীলার চক্ষু অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, অপরদিকে সাদিদ ভাবলেশীন, শুধু ঠোঁট বাকিয়ে রয়েছে। নীলার এই মুহূর্তে সবগুলো মেহেদি ধুয়ে সাদিদকে ইচ্ছে মতো লাগাতে মন চাইছে। অসভ্য মানুষ, সব সময় শুধু অশ্লীল কথাবার্তা। এ মানে কি? আমি কি এমন বলে ফেললাম? বলেছি রক্তের পরিবর্তে মধু খাবো, এটাতে অস্ট্রেলিয়া কি দেখলে? নীলা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে। সাদিদ এবার পুরোপুরি নিষ্পাপ বাচ্চা, যেন সে এটাই ভেবেছে। কিন্তু নীলার সিক্স সেন্স ঘন্টা বাজিয়ে চিল্লিয়ে বলছে এই ছেলে মোটেই এমনটা ভাবেনি। তার দুষ্টু মাথায় দুষ্টু চিন্তায় ছিল। নীলাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে সাদিদ ঝুঁকে আসলো। ধরা যেহেতু পড়ে গিয়েছে, আর সাধু সেজে লাভ কি? নীলার নাকে নাক লাগালো, চোখ বন্ধ করে গালে গাল লাগিয়ে স্থির রইল। নীলাও এবার নিশ্চুপ, শুধু বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। আর এরই মধ্যে সাদিদ তার গাঢ় পুরুষালী গলায় বলে উঠল, বাহ, বউ দেখি মারাত্মক বুদ্ধিমান হয়ে যাচ্ছে। নট ব্যাড। নতুবা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তায় থাকতে হতো। নীলা পুরোপুরি চুপসে গেছে। এমন এমন কাজ আর এসব কথাবার্তা বললে বুঝি ঠিক থাকা যায়? সাদিদ একটু থেমে নিজেই আবার বলে উঠল, আর তখন যেন কি বলছিলে? ভালোবাসি কিনা, আমাকে স্পেশাল ফিল করাতে পারো না, আরও কিনা কি যেন বলছিলে। নীলা উত্তর দিল না। ঘন ঘন শ্বাস ফেলে মাদুরে বিছিয়ে রাখা ফুলের পাপড়িগুলো মোচড়াতে লাগলো। সাদিদ নীলার অবস্থা দেখে নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। আঙুল থেকে একটা হাত সরিয়ে নীলার গালে হাত রাখল, মুখোমুখি মুখ করে বলল, পাখি, সবসময় শুধু আয়োজন করে স্পেশাল ফিল করানোর প্রয়োজন পড়ে না, আর না দরকারও আছে। আমি জানি তোমার কাছে আমার গুরুত্বটা ঠিক কতখানি, আমার অস্তিত্ব তোমার জীবনে ঠিক কতটুকু প্রভাব বিস্তার করে। তাই এইসবের জন্য মন খারাপ করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। নীলা এবার তাকালো। তার চোখ জোড়ায় যেন কৃতজ্ঞতার সাগর জল, এতটুকু বোঝার জন্য যেন অসীম ভালোবাসা জড়িত শ্রদ্ধা। সাদিদ নীলার প্রশান্তিময় মুখশ্রী দেখে নিজেও তৃপ্তিজনক হাসল। কিন্তু পর মুহূর্তেই দুষ্টু সাদিদ নিজের দুষ্টুমিতে মত্ত হলো। সাদিদ নীলার গালে তার বলিষ্ঠ হাতটা আলতো করে বুলিয়ে দিল। শিহরিত হয়ে নীলার সঙ্গে সঙ্গেই মৃদু কেঁপে উঠল। তা দেখে সাদিদ থামল না, উল্টো ঘোর লাগা নেশালো কণ্ঠে বলে উঠল, কিন্তু তুমি চাইলে আজও বিনা আয়োজনে আমাকে স্পেশাল ফিল করাতে পারো। যা তোমার কাছে রয়েছে তা অমূল্য, আর অমূল্য জিনিসটা আমাকে বিলিয়ে দিয়ে খুব সহজে আমাকে খুশি করতে পারো। এর জন্য কোনো কিছুর আয়োজন করতে হবে না, শুধু একটু ইচ্ছা শক্তি নির্ভর করে। নীলা সাদিদের কথাটুকু বুঝতে পারল না, কিন্তু তার ঘোর লাগা কণ্ঠ আর ঝাপসা চোখ দেখে শুকনো ঢোক গিলল। কেন যেন মনে হচ্ছে সাদিদের চাওয়াটুকু পূরণ করা তার জন্য মোটেই এতটা সহজ হবে না যতটুকু সাদিদ বোঝাচ্ছে। তার গলার স্বরও আটকে গেল। সাদিদ হাতের উল্টো পিঠ দিয়ে নীলার পুরো মুখশ্রীতে হাত বলিয়ে হাতটা এনে ঠোঁটের উপর রাখল। এক পলক নীলার মুখের দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল স্লাইড করতে লাগলো, যেন বিনা বাক্যে নীলার উত্তরটুকু দিয়ে দিচ্ছে। নীলার শ্বাস দ্রুত ওঠানামা করছে। অস্থিরতায় ক্লান্ত হয়ে সাদিদকে সরিয়ে অপর পাশে মুখ ঘুরিয়ে নিজেকে স্থির রাখতে চাইল। নীলা সরে যেতেই সাদিদ সোজা হয়ে শুয়ে মুখ আকাশপানে স্থির করল। আজ যেন সাদিদ নিজের চাওয়াটুকু নীলার কাছে ব্যক্ত করবে না বলে ভেবে সিদ্ধান্ত নিয়েছে। পুরোটাই নীলার ইচ্ছের উপর নির্ভর করবে। যদি তার ইচ্ছে হয় তাহলে এগিয়ে আসবে, নতুবা সব সময়কার মতো পিছিয়ে যাবে। এবার সাদিদ কিছুতেই বলবে না, সবটাই নীলার সিদ্ধান্ত। দুজনই পাশাপাশি, কিন্তু তারপরও তাদের মধ্যে যেন নীরবতার দেয়াল। নীলা অস্থিরতায় ডুবে যাচ্ছে। একে তো মনের ভেতরকার লজ্জা, অস্বস্তি, আর অপরদিকে সাদিদের নীরবতা। তার নীরবতায় যেন নীলাকে সবচেয়ে বেশি আঘাত করছে। আর সে এতটুকু বুঝতে পেরেছে, আজ সাদিদ নিজ থেকে কিছুই বলবে না, সবটাই তার উপর ছেড়ে দিয়েছে। নীলা নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে সাদিদের দিকে পাশ ফিরল, কিন্তু সাহস করে চোখে চোখ রাখতে পারছে না। এভাবেই বেশ কিছু মুহূর্ত কেটে গেল, কিন্তু নীলা এখনও নিজের জায়গায় স্থির এবং সাদিদ তার জায়গায়। নীলা নিঃশব্দে ঘন ঘন শ্বাস ফেলে মাথা উঁচিয়ে সাদিদের বরাবর মুখ আনল। এতক্ষণে সাদিদ তার মুখপানে দৃষ্টি দিল। নীলার চোখ মুখ অনবরত কাঁপছে। সাদিদ তা দেখে হাসল, হাত বাড়িয়ে গালগুলো টেনে দিয়ে বলল, থাক, বাদ দাও, এত জড়তা নিয়ে প্রয়োজন নেই। সাদিদ কথাটা নীলার অবস্থা দেখে মন থেকেই বলেছিল, কিন্তু নীলার সেটা তীক্ষ্ণভাবে বুকে গিয়ে বিঁধল। নিজের ভালোবাসার মানুষের সামনে যদি লজ্জা বড় হয়ে দাঁড়ায়, সেটাকে মানা যায়? মন বলে কখনো নয়। তাই নীলাও এবার সব বাধা বিপত্তি ঠেলে এগিয়ে গেল। কম্পনরত শরীর আর ধুরো ধুরো বুক নিয়ে প্রিয়তমের ওষ্ঠদয় নিজের কোমল ওষ্ঠযুগল ছুঁয়ে দিল। যখন একেবারে আশা ছেড়ে দেওয়া হয় এবং জিনিসটা অপ্রত্যাশিতভাবে পাওয়া যায়, তখন খুশিটুকু ব্যক্ত করা কষ্টসাধ্য হয়ে ওঠে।
আর নিজেকে গুটিয়ে নিতেও তখন সময় লেগে যায়। সাদিদেরও সে অবস্থা হয়েছে। অবশেষে নীলার পক্ষে যে এই কাজটুকু করা সম্ভব হবে সেটা সে বিশ্বাসও করতে পারছে না। কিন্তু যখনই প্রিয়তমার আদর মিশ্রিত ভালোবাসাটা অনুভব করতে পারল, চোখ জোড়া বন্ধ হয়ে গেল। সাদিদ নীলাকে আঁকড়ে ধরতে সে লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে আনতে চাইল, কিন্তু এবার সাদিদ নিজেই দিল না, মত্ত রইল নীলাতে। রাতের হিমশীতল ভাবটা যেন এখন ক্রমশ কমে এসেছে, কেননা উষ্ণতা যে চারপাশ দমিয়ে দিয়েছে। তাহলে শীতের পরশ শরীরে লাগবে কিভাবে? ঘন ঘন নিঃশ্বাসের শব্দগুলো যেন রাতের নিস্তব্ধতায় আরও মাদকীয়তা বাড়িয়ে তুলেছে। নীলা সরতে চাইছে, কিন্তু সাদিদ একেবারেই নাছোড়। এতদিনের প্রত্যাশিত জিনিসটা সে পেয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি কিভাবে ছাড়বে? নীলার অবস্থা এবার খুব জটিল। একদিকে শঙ্কিত, অপরদিকে সাদিদের দুষ্টু হাতটা এলোমেলোভাবে বিচরণ করছে, যা নীলাকে একেবারে স্থির থাকতে দিচ্ছে না। কেঁপে কেঁপে উঠছে তার সমগ্র নিঃশ্বাসের বিন্দুগুলো। নীলার অনবরত দাপাদাপি নিঃশ্বাসের সমস্যা উপলব্ধি করে সাদিদ অবশেষে নিজেকে তার থেকে ছাড়িয়ে আনল। কিন্তু নিজের ভেতরে যে আগুন জ্বলছে সেটা কি করবে সে? অস্থিরতায় একাকার সাদিদ নীলার গলায় মুখ ডুবালো, ঘন ঘন উষ্ণ স্পর্শে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু এতে হিতে আরও বিপরীত হচ্ছে। ক্রমশই নীলার নেশায় মত্ত হয়ে যাচ্ছে। গায়ে পরিহিত হলুদের শাড়ির আঁচলে সাদিদের হাত পড়তে নীলার শরীর ঘামতে শুরু করলো। কিভাবে সে সাদিদকে আটকাবে? অবশেষে নীলাকে কিছুই করতে হলো না। প্রিয়তমার বুকে মুখ গুজে লম্বা কয়েকটা শ্বাস টেনে সাদিদ সরে আসলো। নিজেকে পাগল পাগল লাগছে, তাই দ্রুত উঠে দাঁড়িয়ে নীলারকে উদ্দেশ্য করে বলল, পাখি উঠো, আর 1 মিনিটও থাকা চলবে না। তোমাকে দ্রুত বাসায় পৌঁছে দিতে হবে, আর লেট হলে বোধহয় আমার পক্ষে তোমাকে ছাড়া সম্ভব হবে না। নীলাও নিজেকে সামলে নেয়ার চেষ্টা করে উঠে দাঁড়ালো, কিন্তু কয়েক কদম এগিয়ে গিয়ে সাদিদ আবারও পিছিয়ে গেল। মুখ ফুটে বলল, ও শিট। নীলা ঘাড় ফিরিয়ে তাকালো, কিন্তু বুঝে উঠতে কিছুই পারল না। সাদিদ মাথা চুলকে নীলার পাশে গিয়ে দাঁড়ালো। উপর থেকে নিচে ভালো করে একবার নজর বুলিয়ে বাচ্চাদের মতো কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, তোমাকে আর আদর করতে দেওয়া যাবে না পাখি, আমাকে পুরো এলোমেলো করে দিয়েছ। নীলা এবার লজ্জা পেয়ে মাথা নিচু করল, কিন্তু সাদিদ নিজের মতোই বলল, এটা কিভাবে ভুলতে পারলাম, আমার মাথাতেই আসছে না, আসো তো। বলেই নীলার বাহুতে টেনে আবারও মাদুরে বসিয়ে দিল। অতঃপর পরিহিত পাঞ্জাবির পকেট থেকে যত্ন সহকারে আলতার শিশিটা বাহির করল, আর নীলা চমকিত দৃষ্টিতে কেবল তাকিয়েই রইল। কিন্তু সাদিদ যখন নীলার পায়ে হাত দিতে চাইল, সে মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, পায়ে ধরছেন কেন? কেটে ফেলবো তাই? যত সব আজগবি কথা। তাহলে জিজ্ঞেস করো কেন? তাহলে কি করব? বসে বসে মুড়ি খাও। ও সরি, মুড়ি নাই, তাই আপাতত নিজের সুদর্শন স্বামী গিয়ে গিলে খাও। আসছে আমার সুদর্শন পুরুষ, যত সব তারা পাপে। পাখি আমার কাছে বাধা দিলে কিন্তু এখন ডাবল শাস্তি দেবো। ভুলে যাবো কাল আমাদের বিয়ে, তখন না পারবে কাউকে বলতে, আর না পারবে সহ্য করতে, তাই চুপচাপ বসে থাকো। স্বাভাবিক কণ্ঠে এমন ভয়ানক ধুমকিতে নীলার অন্তরাত্মা পর্যন্ত নড়ে উঠল। নীলার আর নড়ার সাধ্যই হলো না। নীলাকে এমন অবস্থায় রেখে সাদিদ দিব্যি নিজের কাজে স্থির রয়েছে। মনোযোগ সহকারে সে নীলার 2 পায়ে ঘন করে আলতা পরিয়ে তবে শান্ত হলো। নিজের কার্য সমাপ্তি করে সে বাচ্চাদের মতো দাঁত বের করে হাসল। নীলার মেহেদি পরা হাত আর আলতা রাঙা পাগুলো বারবার অপলক দৃষ্টিতে দেখে নিয়ে বলল, একেবারে লাল টুকটুকে গ্রাম বাংলার বউ। নীলা সাদিদের এমন কথা শুনে নিজের দিকে তাকালো। পরিহিত শাড়ির স্টাইল, হাতে চুড়ি আর পায়ে রঙিন আলতায় তাকে সত্যি গ্রামের বউদের মতোই লাগছে। সে বেশ লজ্জা পেল। সাদিদ এগিয়ে এসে কপালের মধ্যখানে গাঢ় চুমু খেল। মুখটা আজলা ভরে ধরে মোহনীয় স্বরে বলল, হয়তোবা দিন গড়িয়ে মাস আসবে, চোখের পলকে বছর শেষ হয়ে যাবে, যৌবনের এই মলিনতা ফিকে পড়বে, বার্ধক্যের ছাপে কোমল চামড়া নেতিয়ে যাবে। তারপরও সেই সকল দিনে আমি আজকে লাল টুকটুকে বউটাকেই চাই। তখনও আমার জন্য সাজবে তো, পড়বে তো আলতা, হাত রাঙাবে তো এই মেহেন্দিতে। নীলা কান্না চেপে সাদিদের বুকে ঝাপটে পড়ল। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমার সবটুকুই আমি কেবল এই পুরুষটার জন্যই বরাদ্দ করতে চাই। সৃষ্টির চরম বাস্তবতাগুলো মাঝে মধ্যে বড্ড কষ্ট দেয়, কিন্তু তারপরও যদি দিন শেষে হাতে হাত রাখার জন্য নিঃস্বার্থ সম্পর্কের ন্যায়
অটুট বন্ধন বিদ্যমান থাকে, তাহলে সব কিছুই যেন রংধনুর রঙে রঙিন। রিকশা ছুটে চলছে তার আপন গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটার হিসেব করলে রাত বেশ গভীর। দিনের আলোয় ঢাকার এই ব্যস্ততা যেন এখন পুরোপুরি অনুপস্থিত, ঠিক যেন শান্তশিষ্ট একটা ভদ্র বাচ্চা। নীলা ঘাড় ঘুরিয়ে পাশে বসা সাদিদের দিকে তাকালো। সে এতক্ষণ নীলার দিকে নিষ্পলক তাকিয়ে। নীলা বুঝতে পারে না তার মধ্যে এমন আহামরি কি রয়েছে যার দরুন এই ছেলেটার দৃষ্টির কখনো পরিবর্তন হয় না। সব সময় যেন চোখে মুখে তার উপচে পড়া মুগ্ধতা। নীলা নতজানু হয়ে পায়ে পা দিয়ে আলতোভাবে ঘর্ষণ করতে লাগলো। কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আর চোখে আবারও সাদিদের দিকে তাকাতেই তার ঝাপসা চোখগুলোর সম্মুখীন হলো, যা নীলার ভেতরটা পুরোপুরি এলোমেলো করে দিতে সক্ষম। নীলা দ্রুত ঘাড় ফিরিয়ে রিকশার অপর পাশে দৃষ্টি নিক্ষেপ করল। বলা বাহুল্য সেটা রমণীর এলোমেলো অস্থিরতা মিশ্রিত এক দৃষ্টি। সাদিদ নিজের তীক্ষ্ণ চোখের গভীরতায় সবটাই পরখ করল, তাই ঠোঁট কামড়ে ধরে সিল্কি চুলগুলোকে আঙুল দিয়ে ব্যাক ব্রাশ করালো। তারপর নীলার দিকে আরেকটু মিশে বসে সারিভেদ করে পেছন থেকে নিজের হাত রাখল। প্রকৃতিতে যতটুকু শীতলতা না বহমান, সাদিদের উষ্ণ হাতের স্পর্শটা যেন নীলার শরীরে আরও এঁটে বসেছে। নতুবা এমন শিহরণ বইবে কেন? আর কেনই বা দেহ এমন হিমশীতল বরফে পরিণত হবে? নীলার শরীর মৃদুভাবে কাঁপছে, কিন্তু তারপরও সেটা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। কিন্তু দুষ্ট সাদিদ যখন কোমরে রাখা নিজের হাতটা নীলার কোমর সহ পেটের আশেপাশে বোলাতে লাগতো, তখন আর নীলা স্থির থাকতে পারল না। কাঁপা চোখে মুখে বিস্ফোরিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। পর মুহূর্তেই আবার তাকালো সামনের রিকশা চালকের দিকে। চালক এক ধ্যানে রিকশা চালিয়ে যাচ্ছে। নীলা একবার সাদিদকে দেখছে তো আরেকবার রিকশা চালককে, আর ইশারায় সাদিদকে অনুরোধ করছে এমনটা না করতে। কিন্তু সাদিদকে এত সহজে কথা শোনার মানুষ, সে দিব্যি নিজের দুষ্টুমিতে মত্ত। নীলা পড়েছে বেকায়দায়, হাতের মেহেদি এখনো পুরোপুরি শুকায়নি, তাই হাত দিয়ে সাদিদের হাত ছাড়াতে পারছে না, নতুবা এতক্ষণের সব কষ্ট বিফলে যাবে। তার থেকে বড় কথা হলো সে সাদিদের নামে পড়েছে, তাহলে এত সহজে ভালোবাসার মানুষের নাম কিভাবে নষ্ট হতে দিবে? আর এই সুযোগটুকুই সাদিদ যেন পুরোপুরি উসুল করে যাচ্ছে। নীলার দিক থেকে সব দিকেই যেন বিপদ, কেননা নীলা খুব একটা নড়াচড়া করেও সাদিদকে ছাড়াতে পারছে না, নতুবা আওয়াজের শব্দে চালক তাদের দিকে অফকোর্স ফিরে তাকাবে। আর নির্লজ্জতা সাদিদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত থাকলেও তার তো এমন পরিস্থিতিতে পড়লে লজ্জায় মরে যাবার অবস্থা হবে, তাই নিজেকে যথাসম্ভব সামলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যখন আর সহ্য করতে না পেরে নীলাম মুখে হাত চেপে আপত্তিকর শব্দ বের করা থেকে নিজেকে সংযত করতে চাইল, তখন সাদিদ আস্তে ধীরে নিজের হাতটা হালকা করে দিল, কিন্তু পুরোপুরি ছাড়ল না। নীলার বাহু চেপে তাকে নিজের সাথে জড়িয়ে রাখল। নীলা যেন এতক্ষণে হাফ ছেড়েছে। কিছুক্ষণ আগের পরিস্থিতি চিন্তা করলেই তার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠছে। বাসার থেকে খানিকটা সামনে এসে সাদিদ চালককে রিকশা থামাতে বলল। নীলাকে এবারও সাদিদ নামতে সহায়তা করল। আজকে একে তো নীলার শাড়ি পরা, তার উপর আবার মেহেদি ভরা। সাদিদ তার বাহুতে চেপে ধীর স্থিরভাবে রিকশা থেকে তাকে নামালো। সাদিদ রিকশা চালককে বিদায় করে দিয়ে নীলাকে নিয়ে বাসার দিকে হাঁটতে লাগলো। নীলা কয়েক কদম যাওয়ার পরই নিচু স্বরে বলে উঠল, এত রাতে রিক্সা বিদায় করেছেন কেন? আপনার যেতে তো সমস্যা হবে। সাদিদ তার দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু প্রতিউত্তর জানালো না, শুধু আপন মনে বিড়বিড় করল। বউটা এত বোকা কেন? সাদিদকে উত্তর না দিতে দেখে নীলাই আবার বলতে শুরু করলো। এবার যেন তার কণ্ঠস্বরে ভীষণ আফসোস। লোকে বলে বিয়ের আগের রাতে নাকি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয়, নতুবা বিয়ের দিন চোখের নিচে কালি পড়ে ভূতের মতো দেখা যায়। নিঃসন্দেহে কালকে আমাকে ভূতের রানী লাগবে, কেননা ঘুমোনো আর কি, রাত যে প্রায় শেষের দিকে। সাদিদ তার কথায় নিঃশব্দে মৃদু হাসল। ততক্ষণে তারা বাসার সামনে এসে দাঁড়িয়েছে। সাদিদ নীলাকে মুখোমুখি দাঁড় করিয়ে তার গালে নিজের বলিষ্ঠ হাত জোড়ায় স্থির করল। সাদিদের ভাবভঙ্গি দেখে নীলা ভ্রু নাচিয়ে জানতে চাইল। কি? সাদিদ তার এই প্রশ্নের উত্তরে কপালে গাঢ় চুমু খেল। অতঃপর একে একে বোকামের সবগুলো প্রশ্নের উত্তর দিতে লাগলো। এই জন্য চালক ভাইকে পাঠিয়ে দিলাম, নতুবা আমার আর আমার বউয়ের মাঝের ভালোবাসাটা সে দেখে নিত, যে আমি কখনোই চাই না।
তুমি আবার একান্ত ব্যক্তিগত মানুষ, তাই সবার সম্মুখে কিভাবে ভালোবাসাটা বিলিয়ে দেবো? হ্যাঁ, নীলা লাজুক হেসে মাথা নিচু করল। সাদিদও হাসল। পর মুহূর্তেই ঠোঁট কামড়ে ধরে নীলার কানের পেছনে ঠোঁট লাগিয়ে ফিচেল কণ্ঠে বলল, আর কি যেন বললে? বিয়ের আগের রাতে তাড়াতাড়ি ঘুমোতে হয়। কথাটা অবশ্য ভুল নয়, কিন্তু তুমি এটা জানো কি, কনের মুখে সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও এর পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ যে রয়েছে। নীলা সাদিদের চোখে চোখ রাখল। উত্তরটা তার জানা নেই, তাই সাদিদ বাঁকা হেসে নীলার ঘাড়ে ঠোঁট ঘষে ফিসফিসিয়ে বলে উঠল, যেন বাসরাত নির্ঘুম কাটাতে গিয়ে সমস্যা না হয়। ইস, বড্ড নির্লজ্জ এই ছেলে। নীলা তাকে মৃদুভাবে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে চলে যেতে চাইল, আর অপরদিকে সাদিদ তার টমেটোর ন্যায় গাল দেখে হেসে ফেলল। পেছন থেকে পেট জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে আবারও তাকে লজ্জায় ফেলতে বলে উঠল, আমাদের অবশ্য প্রথম নয়, কিন্তু আনুষ্ঠানিক বিয়ের বাসর হিসেবে কিন্তু প্রথমবারই। তাই আমি তো দ্বিগুণ এক্সাইটেড। ডাবল হলে তো এক্সাইটেড লেভেলও ডাবল হওয়ার কথা, তাই নয় কি? অসভ্য একটা। নীলা লজ্জায় জড়সড় হয়ে ছোটার জন্য আবারও নড়াচড়া শুরু করল। সাদিদ এবার হাসতে হাসতে তাকে ছেড়ে দিল। মুখে হাসি নিয়েই বলল, বউ যে এত লজ্জা কেন পায় আমি তো সেটাই বুঝি না। এত প্রেম করলাম, এত আদর ভালোবাসা দিলাম, তারপর হলো বউয়ের লজ্জা ভাঙাতে পারলাম না, বরং তার লজ্জা যেন আগাছার মতো ডালপালা মেলে বাড়তেই থাকে। আমি যাচ্ছি। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। এই ছেলের কথার মধ্যেই যেন নিঃশ্বাস বন্ধ করে দেবার বিষ মিশ্রিত থাকে। নীলার শ্বাসটা কোনোদিন না তার কথার জালেই বেরিয়ে আসে, কিন্তু যেতে চাইলে কি আর যাওয়া যায়? সাদিদ কি এত সহজে বাঁধন ছিন্ন করে? সে পেছন থেকে নীলার শাড়ির আঁচল টেনে ধরল। আঙুলে পেঁচাতে পেঁচাতে নীলার একেবারে কাছে চলে আসলো। শরীর ঘেঁষে দাঁড়িয়ে পেছন থেকে নিজের গালের সাথে তার গাল লাগিয়ে বলল, যাচ্ছি নয়, বলতে হয় আসি। আর আমিও আসবো কাল, একেবারে বর সেজে আমার বউটাকে উঠিয়ে নিয়ে যাব। মধ্যেকার দূরত্বটা বড্ড পীড়া দিচ্ছে পাখি। এতদিন যন্ত্রণা ভোগ করেছি, তাই কাল থেকে এই যন্ত্রণা নিরসনের দায়িত্ব তোমার। আমার সবটুকু যন্ত্রণা ভালোবাসা দিয়ে মুছিয়ে দিতে পারবে না? নীলা আর সহ্য করতে পারল না। সামনে ফিরে সাদিদের বুকে মুখ লুকালো আর টেনে টেনে শ্বাস নিতে লাগলো। সাদিদ নিঃশব্দে মৃদু হাসল। অতঃপর নীলার মাথায় ভালোবাসাময় চুমু খেয়ে তাকে বাহুবন্ধনে শক্ত করে আবদ্ধ করল। কিছু মুহূর্ত এই প্রেমিক যুগল একইভাবে একে অপরের উষ্ণতাটুকু অনুভব করল। তারপর নীলাই মাথা উঁচিয়ে নিচু স্বরে অনুমতি চাইল। এবার তাহলে আসি। সাদিদ নিজের মনকে বুঝতে পারছে না, কিন্তু নীলাকে তার ছাড়তে একেবারেই ইচ্ছে হচ্ছে না। তাই আবারও নীলাকে বুক পাঁজরে টেনে আনলো। মাথাটা বুকের বাম পাশে শক্ত করে চেপে ধরে বলে উঠল, আর একটু প্লিজ। নীলাও মৃদু হাসল। নিজের হাত দুটো দিয়ে সাদিদ পিঠ আঁকড়ে ধরল, আর সাদিদকে বুঝতে না দিয়ে লুকিয়ে বুকে ছোট্ট করে চুমু খেয়ে নিল। সাদিদ মৃদু হেসে ফেলল। তার প্রাণ পাখিটা বরাবরই এসব দিক দিয়ে পিছিয়ে থাক, সমস্যা নেই, তার ভাগেরটুকু সাদিদ হাসি মুখে পুষিয়ে দিবে। সে নীলাকে ছাড়ল, কিন্তু পুরোপুরি নয়। মুখটা আজলা ভরে ধরে চোখের পাতায় গাল কপালে চুমু দিয়ে আদর করল। অতঃপর নীলার কম্পিত মুখশ্রীতে নজর বুলিয়ে আলতো করে প্রিয়তমার পাতলা অধৈর্য যুগলেও ছুঁয়ে দিল। ভালোবাসাময় কয়েক মুহূর্ত অতিবাহিত করে বহু কষ্টে যেন শ্বাসরুদ্ধ কণ্ঠে বলে উঠল, যাও। কণ্ঠটাতে একটা বিষাদ মিশ্রিত ছিল যে নীলার চোখ জোড়া মুহূর্তেই ছলছল করে উঠল। কিন্তু এমন কেন হচ্ছে, বা সাদিদি হঠাৎ করে এমন কেন করছে? নীলা উত্তর পেল না, কিন্তু প্রিয়তমকে কষ্টের পরিবর্তে একটুখানি সুখ দিতে সব বাধাগুলোকে পিছিয়ে ফেলল। সে পা উঁচিয়ে সাদিদের বুকের পাঞ্জাবিতে হাত মুঠি করে ধরল। সাদিদ নীলার মুখপানে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে নীলা কী করতে চাইছে এটাই বোঝার চেষ্টায় নিয়োজিত। নীলা হাত দুটো ধীরে ধীরে সাদিদের গলায় নিয়ে ঠেকালো এবং তার মাথাটা খানিকটা নিচে নামাতে চেষ্টা করলো, কেননা সাদিদের উচ্চতা তার থেকে বেশি। পা উঁচিয়েও নাগাল পাওয়া কষ্টকর। সাদিদের কাছে যেন এতক্ষণের সবটা পরিষ্কার হয়ে গেছে। সে ঠোঁট কামড়ে ধরল। অধর কোণে ফুটে উঠল ঈষৎ হাসির রেখা। সে এবার নিজেই মাথাটা নিচু করলো এবং নিজের এক হাতে নীলাকেও তার সাথে জড়িয়ে নিল। নীলার চোখ মুখ সমানে কেঁপে যাচ্ছে, সঙ্গে পাল্লা দিয়ে কাঁপছে তার সমস্ত শরীর। সে বার কয়েক লম্বা শ্বাস টেনে চোখ জোড়া বন্ধ করে
প্রিয়তমকে চেপে ধরল। সাদির জন্য এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। প্রিয়তমাকে সমানে বিলিয়ে দিতে লাগলো। যতক্ষণ না অস্থির অবস্থায় পৌঁছলো ততক্ষণ সে তাকে আদর করতে, ভালোবাসতে কৃপণতা করল না। সাদিদ তার থেকে নিজেকে আলাদা করতে নীলা এক মুহূর্ত ব্যয় না করে দৌড়ে গেটের ভিতর ঢুকে গেল। নতুবা এই মুহূর্তে সাদিদের চোখে চোখে রাখার তার একেবারেই সামর্থ্য নেই। লজ্জায় সে মরেই যাবে। সাদিদ নীলার গমন পথের দিকে তাকিয়ে হাসল। পেছন থেকে নীলার মুখশ্রী নজরে না আসলেও সাদিদ বেশ বুঝতে পারছে এই মুহূর্তে নীলার মুখটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে, ঠিক যেন পাকা লাল টমেটো। সে হাসি আটকে আপন মনে বলে উঠল, লজ্জাবতী। গতকাল গভীর রাত পর্যন্ত বিয়ে বাড়ির হট্টগোল আমেজটা যেন এখন আর নেই। ক্রমশই সব কিছু যেন বিষাদে পরিপূর্ণ। বড়দের সবার মাথায় হাত। তাদের এই গভীর ভাবনায় মগ্ন দেখে ছোট্টরাও যেন টের পাচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই তারা নিজেদের দুষ্টুমিগুলোকে আপাতত নিজেদের মধ্যে বন্দি করেছে। নিজের বাবা, আর কতক্ষণ? এবার তো কিছু একটা করতে হবে, আর ছেলের পরিবারের কথাটাও জানতে হবে। এতক্ষণে সবার নীরবতার পাল্লা ছাপিয়ে বড় ফুপা হঠাৎই আরিফ মাহমুদের উদ্দেশ্যে কথাটি বলে উঠলেন। তার কথাটা কানে পৌঁছাতেই আরিফ মাহমুদ আবারও চুপসে গেল। চোখে মুখে তার অসহায়ত্বের ছাপ। তিনি মিয়ে যাওয়া কণ্ঠে বললেন, ভাই, আর একটু দেখি, এখনো তো সময় আছে। যদি তার মধ্যে ভালো একটা খবর পাই। বড় ফুপার রাগী মানুষ এতক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারলেও এখন আর সম্ভব হচ্ছে না। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছুড়লেন, সময় আছে। এখনো কোন মুখে এই কথা বলছো? কই, আমাদের মেয়ে ছেলেও তো শহরে থেকে পড়াশোনা করেছে, কিন্তু তারা তো তোমার মেয়ের মতো পরিবারের এমন নাক কেটে বসেনি। এজন্যই বুঝি মেয়েকে এত আদর যত্নে বড় করেছো। আমার মেয়ে হলে তাৎক্ষণিক এমন মেয়েকে আমি গলা টিপে মেরে ফেলতাম। আরিফ মাহমুদের দেহের লোমকূপগুলো যেন এমন কথার পরিবর্তে শিউরে উঠল। কলিজার টুকরো মেয়ের গায়ে যদি কেউ এমন কথা ছুড়ে দেয় তাহলে কলিজা যে পুরো কয়লা হতে চায়। তারও এমন অবস্থা। কিন্তু বড়দের সাথে এই মুহূর্তে বেয়াদবি করলে পরিস্থিতি আরও ঘোলাটের দিকে যাবে। তাই তিনি মাথা নিচু করে চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরলেন আর নার্গিস খাতুনের উদ্দেশ্যে ধরা গলায় বলে উঠলেন, নিধির মা, এক গ্লাস ঠান্ডা পানি দিও, আমার ভেতরটা বোধহয় চলে যাবে। পদ্মালয়ে চলছে বউ আনার শেষ মুহূর্তের প্রস্তুতি। শায়লা রহমান চিল্লিয়ে সবাইকে তাড়াতাড়ি করতে বলছে। অন্য সব দিনে এইসব কাজ তিনি একা করলেও আজ ছোট্ট সাদমানও তার সঙ্গ দিয়েছে। সাদিদের মতো সেও বরের স্টাইলে শেরওয়ানি পাগড়ি পরেছে। ছোট ছোট পা নিয়ে দাদির পেছন পেছন সবাইকে তাগাদা দিচ্ছে। মা, পাপা আসো, বড়াপু আসো, দাদাভাই তাড়াতাড়ি আসো, পাপু আসো, দাদুমণি কেউ আসো না কেন? শায়লা রহমান এতক্ষণ সবার উপর বিরক্তিতে রেগে গেলেও এখন যেন এই পুচকের কথা শুনে বিরক্তি চলে এলো। সাদমানের বরাবর বসে মাথার পাগড়িটা ঠিক করে দিয়ে বললেন, সবাই তো তোমার মতো ভালো না দাদা ভাই, তাই আসে না। আমরা আজ সবাইকে বকে দেব। নতুন বউকেও? না, তোমার নতুন বউকে বকবো না, সে হচ্ছে লক্ষ্মী মেয়ে। লক্ষ্য? থাক দাদা ভাই, তুমি এটা বলতে পারবে না। নতুন বউ হচ্ছে ভালো মেয়ে, আমার মিষ্টি আর একটা মেয়ে। সাদমান যেন এবার বেশ খুশি হলো। বিয়ে সম্পর্কে পুরোপুরি না বুঝলেও এটা বুঝে বিয়ে মানে বর বউ। টিভি মোবাইলের কৃপায় এই ছোট্ট বয়সে বিয়ে সম্পর্কে এতটুকু ধারণা তার বেশ জন্মেছে। তাই তো সাদিদ নীলার বিয়ে হবে জেনে ছোট্ট সাদমান নতুন বউ করে পাড়ের সবাইকে অস্থির করে ফেলেছে। নীলা যে তার খালামুনি এটা সে মানতে নারাজ। তার এক কথা, নীলা যেহেতু পাপুর বউ হবে সেহেতু তার নতুন বউ। নীলা এমনিতেই লজ্জায় কাচুমাচু, আর যখন ছোট্ট সাদমান এই নতুন বউ বলে বুলি আউড়ে মাথা খায় তখন আরও করুণ দশা। সে এখনও দাদির পেছন পেছন নতুন বউয়ের বুলি ছেড়ে এগিয়ে আসছে। শায়লা রহমান সাদিদের রুমের সামনে এসে আবারও বিরক্তি মাখা কণ্ঠে বলল, তোদের এখনো শেষ হয়নি? তোরা দেখি মেয়েদের মতন শুরু করেছিস। হ্যাঁ মা, এবার আমি একমত। কি শুরু করেছে এগুলো একটু দেখো। বলছি তাড়াতাড়ি করো, কিন্তু কে শোনে কার কথা? বিরক্তিকর একদম। মামা, তুমি দেখি আর ধৈর্য কুলাইতে পারতেছো না। একটু সবুর করো, বিয়ে কি আর বারবার করবে নাকি? তাহলে তোরা এইসব করবি? আমি কি মেয়ে? এত ঠিকঠাক আমার হয়ে কি কাজ? দেখলি অর্ণব, শালা পুরাই বউ পাগল। আধা ঘন্টার তার অবস্থায় পাগল প্রায়। চুপ, মুখ সামলা।
সাদিদের রাগী চোখের ইশারায় তানভীর এক পলক দরজায় দাঁড়ানো শায়লা রহমানের দিকে তাকিয়ে ক্যাবলা হাসল। শায়লা রহমান সবকটাকে আবারও তাড়াতাড়ি করতে বলে রুম থেকে বেরিয়ে গেল, আর রুম থেকে বেরিয়েই এতক্ষণের চিপে রাখা হাসিটুকু দিয়ে গেল। সাদমান হঠাৎ দাদিকে হাসতে দেখে বলে উঠল, দাদুমণি হাসো কেন? তোমার নতুন বউ যে আসবে তাই আসছি। খুশির বিষয়ে হাসতে হয়। ও সাদমান কপাল কুঁচকে খানিকটা চিন্তা করলো, তারপর নিজেও এবার হাসলো। সত্যি তো তারও নতুন বউ এসেছে, এটা তো খুশির খবরই। সাদমানরা চলে যেতেই তানভীর আবার, মামা তোমার এই জীবন, আহা কি সুখ! বিয়া করা বোরে আর কতবার বিয়া করবি মিয়া? পাঞ্জাবে আগেও পরা হয়েছে, কিন্তু আজকেটা যেন অন্য সব দিনের তুলনায় একেবারেই ভিন্ন। সে নিজের বেশভূষায় মৃদু হাসল, অতপর আয়নার মধ্যেই তানভীরের দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, প্রয়োজন পড়লে 1000 বার, এর অধিক হলে সমস্যা নেই। আমি সর্বদাই তাকে গ্রহণ করতে এক পায়ে দাঁড়ানো। তানভীর অর্ণব দুজনেই হাসি মুখে সাদিদের পিঠে চাপড় দিল। দুইটা মিলে এত জোরে দিয়েছে যে সাদিদ মৃদু ব্যথা পেয়ে গেল। আর এটা নিয়েই আবারও 3 বন্ধু এক দফা দুষ্টু মিষ্টি ঝগড়া করে ফেলল। অবশেষে সাদিদ তাদেরকে থামাতে থামাতে অস্থির গলায় বলে উঠল, ভাই থাম থাম, এবারের মতো আন না। সত্যি এখন লেট হচ্ছে, আমার বউটা অপেক্ষা করছে। শালা বিয়ে করে হানিমুন পর্যন্ত শেষ, তারপরেও আর কিসের অপেক্ষা? হ্যাঁ, আর আমি একবার না করেছি, আর মাত্রই না তোকে বললাম 1000 বার করতে ইচ্ছুক, তাই সংখ্যা বাড়তে তো দিবি। তুই আর শুধরালি না। নীলা, মানে আমাদের ভাবি জানে তোর এই নির্লজ্জ রূপ? মামা, তোর ভাবির জন্যই তো সব নির্লজ্জতা। সে জানবে না তো কে জানবে? বলে সাদিদ ঠোঁট বাঁকিয়ে চোখ টিপল। তার কথার ধরনে তানভীর অর্ণব হেসে ফেলল। আবারও নিচ থেকে তাগাদা আসতেই সাদিদ নিজেকে এক পলক আয়নায় ঠিকঠাক দেখে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। নিচে নামতে সবাই এক এক করে বাসা থেকে বের হলো। বাসার সামনেই সবকটা প্রাইভেট গাড়ি দাঁড়ানো। সাদিদের নিজস্ব 4টা গাড়ি সহ আরও বেশ কয়েকটা গাড়ি বরযাত্রীর জন্য ভাড়ায় বরাদ্দ হয়েছে। বরের গাড়িতে সাদিদের সাথে সাদমান, নিধি এবং শাহেদ বসেছে। সাদিদ গাড়িতে বসে বারবার ফোনে তাকাতেই সামনে থেকে শাহেদ টিটকারি দিয়ে বলে উঠল, নিধি পেছন থেকে তার বাহুতে থাপ্পড় দিতেই সে হাসতে হাসতে বলল, তোমার ঠিক তোমার কাছেই রাখো, বেশি ঠিক বেঠিক বলতে হবে না। শাহেদের এমন কথায় নিধি মুহূর্তেই রণমূর্তিতে পরিণত হলো। ছোট সাদমান ড্যাব ড্যাব করে চোখে মা বাবার খুনসুটিময় ঝগড়া দেখছে, আর সাদিদ শুধু শুনে যাচ্ছে আর মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে রেখেছে। কিন্তু কিছুতেই সে স্বস্তি খুঁজে পাচ্ছে না। সবার সাথে হাসি মুখে কথা বললেও একমাত্র সে জানে নিজের মধ্যে কি চলছে। বুকে যেন তার তোড়পাড় হচ্ছে। সঙ্গে সঙ্গে নীলার উপর তার ভীষণ রাগও জমা হয়েছে। নীলাকে বলা হয়েছিল বিয়ের সাজ কমপ্লিট করেই যেন সাদিদকে সে ভিডিও কল দেয়। সর্বপ্রথম বধূরূপে নীলাকে সাদিদি দেখতে চায়, কিন্তু সেই মহারানী কল করবে কি তার কোনো খবরই নেই। রাতের পর থেকে আর অনলাইনেও দেখা যাচ্ছে না, ফোনটা বন্ধ। সাদিদ জানে সে ব্যস্ত থাকবে, কিন্তু তাই বলে কয়েক মিনিট নিয়ে কল করলে কি হয়? সে কি জানি না সাদিদ তার অনুপস্থিতিতে অস্থির হয়ে যাবে। সাদিদের মাথা কাজ করছে না, বারবার ফোনটার দিকে তাকাচ্ছে আর অনবরত কল করে যাচ্ছে। আর বারবার অপর পাশ থেকে সুমধুর কিন্তু সাদিদের কাছে এই মুহূর্তে ভীষণ বিরক্তিকর এক কণ্ঠ ভেসে আসছে, অর্থাৎ প্রিয়তমার ফোনটা সুইচ অফ। মন মস্তিষ্কে চরম অস্থিরতা নিয়েই সাদিদের গাড়ি এসে কনভেনশন সেন্টারের সামনে থামল। একে একে সবকটা গাড়ি এসে দাঁড়াতেই শাহেদ দরজা খুলে নিজে বেরিয়ে নিধির পাশের দরজাটা খুলল। সাদিদ বের হতে গেলেই শাহেদ বলে উঠল, বাধ্য হয়ে সাদিদকে গাড়িতেই বসতে হলো। অপরদিকে নিধি, শাহেদ দুইজনই একে অপরের দিকে কিছুটা আশ্চর্যজনক দৃষ্টিতে তাকালো, কেননা কোনে পক্ষ আসবে কি? ওই বাড়ির কাউকে এখানে দেখা যাচ্ছে না, অথচ হিসেব মতে তাদেরকে এই মুহূর্তে গেটের সামনে উপস্থিত থাকার কথা। মনে মনে দুজন অবাক হলে মুখে সেটা কেউই প্রকাশ করল না। নিজেরাই কনভেনশন সেন্টারের ভেতরে চলে গেল। তাদের দেখা দেখে অনেকেই ভেতরে গেল, আবার কেউ কেউ কোনে পক্ষের জন্য গাড়ির সামনেই অপেক্ষা করতে লাগলো। কিন্তু অপেক্ষার প্রহর যে আর কাটে না। সাদিদ না পেরে নিজের গাড়ির সামনে দাঁড়ানো তানভীরকে ডাক দিল,
কিরে, কি হয়েছে? বুঝতেছি না মামা, ভাই আর ভাবি তো গেল, কিন্তু কেউ তো আসতে দেই না। আরে তুই অস্থির হচ্ছিস কেন? এই তানবীর, যা তো এখান থেকে। তোর এসব ভাবভঙ্গি দেখলে যে কেউ আটকে উঠবে। লথে দিমু হারামি, আমি আবার কি কইলাম? এই চুপ করবি তোরা, আমার বিরক্ত লাগছে এখন। সাদিদের মৃদু ধমকে দুইজনই চুপ হয়ে গেল। আরও কিছু মুহূর্ত পার হতেই শাহেদ হন্তদন্ত হয়ে কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসলো, আর তার পিছু পিছু নিধিও। তার ফর্সা মুখটা যেন আধারে ছেয়ে গেছে। তাদের এই অবস্থা দেখে সাদিদ আর বসে থাকতে পারল না। গাড়ি থেকে বের হয়ে নিজেই কয়েক কদম এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ভাইয়া? ইজ এভরিথিং ওকে? মানে? সাদিদের কণ্ঠস্বর যেন লেগে আসছে। এতক্ষণে বুকের তীক্ষ্ণ ব্যথাটা এখন বোধহয় কাঁটা হয়ে হৃৎপিণ্ডে পিটছে। সাথে না চাইতেও মন মস্তিষ্কে এসে ভিড় জমাচ্ছে হাজারো ঘন কালো মেঘের ছায়া। মিরপুরের এই 7 তলা বিল্ডিংয়ের সুখনির বাসাতে আজ পিনপতন নীরবতা। সুখের রাজ্যে যেন এক আকাশ অন্ধকারের মেলা, যেখানে এক বিন্দু সুখ দেখা দুষ্কর। কে বলবে এটা একটা বিয়ে বাড়ি? এই ঘরের ছোট্ট মেয়ের আজ বিয়ে। এক কান দোকান হতে ইতিমধ্যে সবার কাছেই কোনে নিখোঁজের সংবাদটা পৌঁছে গেছে। কেউ কেউ পরিবারের বদনামের কথা ভেবে আফসোস করছে, আবার কেউ বা মেয়ের অনর্গল নিন্দা করে যাচ্ছে। দ্বিতীয় স্তরের লোকের সংখ্যায় যেন অধিক। মাফ করবেন বিয়ান সাহেব, কিন্তু আপনার ছোট মেয়ের প্রশংসা না করে পারছি না। নিজের কথা, পরিবারের কথা নাই বা ভাবলো, কিন্তু তার যে আর একটা বোন রয়েছে এবং সেই পরিবারে এইসবের কি প্রভাব পড়বে এটা কিভাবে ভুলে গেল? নির্লজ্জ মেয়ে তার বোনের সংসারের কথা একবারও চিন্তা করলো না। তুই চুপ থাক নেহাত, আমরা ভদ্র পরিবারের সদস্য, নতবা ওনার এই গুণধর মেয়ের কুকীর্তি সবার সামনে মেলে ধরতাম। আমি কারো চিন্তা করতে পারবো না। এত সবের পর তোমরা কিভাবে আমাকেই চুপ থাকতে বলো? আমি কি ভুল বলছি? যা করার সেটা তো ওই চরিত্রহীন মেয়ে করেছে। শায়লা রহমানের শেষোক্ত বাক্যটা যেন আরিফ মাহমুদের আর সহ্য হলো না। তিনি এত এত চাপ নিতে পারছিল না, তাই এবার বুকে হাত চেপে সেখানেই মেঝেতে পড়ে গেলেন। উপস্থিত সবাই আকস্মিক এমন কাণ্ডে হতবাক। কয়েক পলক পার হতে নিধি শাহেদ দৌড়ে তার কাছে গেল। আব্বু, এই আব্বু, কি হয়েছে তোমার? এমন করছো কেন? বুকে কষ্ট হচ্ছে তোমার আব্বু? নিধি বাবার বুকে মালিশ করতে করতে ক্রমাগত হিচকি তুলে কান্না করছে। ছোট্ট সাদমান এত সব বুঝতে পারছে না, কিন্তু মায়ের কান্না দেখে সেও গুনগুন করে কাঁদছে। নার্গিস খাতুন ইতিমধ্যে আহাজারি শুরু করেছে। হে আল্লাহ, তুমি এসব কি দেখাচ্ছ আমাদের? তার থেকে বরং আমাকেও তুলে নিয়ে যাও। আমি আর এসব সহ্য করতে পারছি না। তুলে নাও আল্লাহ। শাহেদ ছেলেকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে চুপ করতে বলেছে, আর নার্গিস খাতুনকে সান্ত্বনা দিতে বলল। সে কথাটা শেষ করেই পকেট হাতড়ে ফোন বের করলো। আরিফ মাহমুদের অবস্থা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে শাহেদ সবাইকে এসব বলে আর বিচলিত করতে চাইল না। সে দ্রুত অর্ণবকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই অর্ণব সহ তানবীর সেখানে এসে হাজির হলো। তারা বাসার সামনেই ছিল, আর এক মুহূর্ত নষ্ট না করে 3 জনে ধরাধরি করে তাকে নিচে নামিয়ে আনলো। শাহেদ নিজেই ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি স্টার্ট দিল। রাগ অভিমান ঠেলে দিয়ে শায়লা রহমান ও হাসিবুর রহমানকে নিয়ে তাদের পেছন পেছন অপর গাড়িতে হসপিটালের উদ্দেশ্যে ছুটল। খারাপ পরিস্থিতিতে নিজের রাগকে সংযত করতে পারেনি, আর না পেরেছে নিজেকে সামলাতে, তাই কয়েকটা কটু কথা শুনিয়ে দিয়েছে। কিন্তু এখন যেন নিজের কাছেই তিনি ছোট হয়ে গেছেন। বারবার কিছু মুহূর্ত আগের কথাগুলো ভেবে তিনি বড্ড অনুতপ্ত বোধ করছেন। আমিনুল, আরেকটু দ্রুত চালা। এত ধীরে ধীরে চালাচ্ছিস কেন? খালাম্মা, এর থেকে বেশি সুইটে দিলে অ্যাক্সিডেন্ট করতে হইব। শায়লা রহমান স্বামীর কথার পরিবর্তে কিছু বলতে পারল না, শুধু মলিন মুখে গাড়ির জানালার বাহিরে দৃষ্টি দিল। তিনি নিজেও বুঝতে পারছেন কাজটা বড্ড অন্যায় হয়ে গেছে। তিনি তো এমন স্বভাবের নন, তাহলে কেন আজ এই অবনতি? সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন।
নতুবা সন্তানের দোষে কখনো পিতামাতাকে দোষারোপ করতো না। কিন্তু বিয়ের কোণে নিখোঁজ থেকে এত কিছু ঘটে গেল, তারপরও একজনের কোনো হিলদোল পরিলক্ষিত করা গেল না। তার মুখ দিয়ে এখন পর্যন্ত কেউ একটা টু শব্দ বের হতে দেখেনি। বসার ঘরে এখনও নীলার নানুবাড়ির দাদুবাড়ির অনেকেই রয়ে গেছে, আর এখন বারবার আর চোখে সবাই সাদিদকেই দেখছে। শান্ত তাদের এমন আচরণ দেখে ভয়ার্ত পায়ে সাদিদের দিকে এগিয়ে আসলো, কান্না মিশ্রিত ভাঙা গলায় ডাকলো। ডাকটা যেন সাদিদের পুরো শরীর নাড়িয়ে দিল। আদৌ কি সে এই সম্বোধনের যোগ্য? সে এবার চোখ তুলে তাকালো। শান্ত সাদিদের এই অবস্থা দেখে ভয়ে 2 পা পিছিয়ে গেল। রক্তবর্ণ চোখ জোড়াতে স্পষ্ট লুকায়িত জলের আনাগোনা। কয়েক ঘন্টা আগে একেবারে পরিপাটি ছেলেটা এখন একেবারে অগোছালো। এলোমেলো উস্কো খুস্কো মলিন মুখমণ্ডল, ঘন সিল্কি চুলগুলো যেন একেবারে রুক্ষ। শান্তর যেন সহ্য হলো না। সে সাদিদের এই অবস্থা দেখে মুখে হাত চেপে কান্না শুরু করলো। সাদিদ কয়েক মুহূর্ত নির্বিকার তার কান্না দেখল। তারপর শেরওয়ানির উপরের বোতামগুলো খুলতে খুলতে এলোমেলো পায়ে হাঁটা ধরল। কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে তার খেয়াল নেই। দিক বেদিক হয়ে সে হাঁটতে লাগলো। ডাইনিং টেবিলের সামনে আসতে হঠাৎ দক্ষিণ পাশের রুমটাতে তার নজর পড়ল। দরজার আকাশের সাদা বর্ণের পর্দাটা বাতাসের তুপে এলোমেলোভাবে উঠছে। সাদিদ পা টিপে টিপে রুমটার দিকে এগিয়ে গেল। এই ছোট্ট রুমটা সাদিদের ভীষণ পছন্দের, হয়তোবা তার নিজের আলিশান বিশাল রুমটার থেকেও, কেননা এখানে যে তার প্রাণ পাখি দিনের বেশিরভাগ সময়টা অতিবাহিত করে। সে ঘুমায় এই ছোট্ট খাটে। ও দুঃখিত, সে ঘুমাতো এই ছোট্ট খাটে, এখন তো ঘুমায় না। কোথায় সাদিদের প্রাণ পাখি? সাদিদ ঝাপসা চোখে পুরোটা রুমে নজর বোলালো। নীলা খুব গোছানো স্বভাবের মেয়ে, এলোমেলো দেখলেই সে খুঁতখুত করে। কিন্তু বিয়ের আমেজে রুমটা এখন অনেকটাই অগোছালো। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়ের কোণের ব্যবহৃত বিভিন্ন জিনিস। সাদিদের নজর বারান্দায় পড়ল। সেখানেই নীলার গায়ে হলুদের পরিহিত শাড়িটা দড়িতে টাঙানো রয়েছে। সাদিদের যেন এবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বার কয়েক টেনে টেনে শ্বাস ফেলে বিছানায় গিয়ে বসল। কপাল গলাবে, তার চুয়ে চুয়ে ঘাম ঝরছে। সে এলোমেলোভাবে মুখের ঘাম মুছে জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ল। এই মুহূর্তে কেউ তাকে দেখলে নির্ঘাত ভাববে সে শীতে কাপোকাত। বর্তমান পরিস্থিতি তাকে বাচ্চাদের মতো আচরণ করতে বাধ্য করছে। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদিদের নিজের হাতে কেনা নীলার জন্য বিয়ের পোশাক সহ গয়নাগাটে, যা হয়তো এই মুহূর্তে নীলার পরিধেয় থাকত। লাল টুকটুকে বউ সেজে সে সাদিদের অপেক্ষায় অধৈর্য প্রহর কাটাত। কিন্তু দুর্ভাগ্য এমন কিছুই হয়নি, আর না আর কখনো হবে। সে লাল টুকটুকে বউ সাজবে, কিন্তু সেটা সাদিদের জন্য নয়, বরং সে তার ভালোবাসার মানুষের জন্য সাজবে। তাহলে সাদিদ কি তার ভালোবাসার মানুষ না? কিন্তু সাদিদ এটা কিভাবে মানবে? সে যে তার চোখে নিজের উপচে পড়া ভালোবাসা দেখেছে। তাহলে ওই চোখ জোড়ার ভাষা কি সাদিদ এতদিন বুঝতে পারেনি? এতটা ব্যর্থ প্রেমিক সে। সে কাপা হাতে নিজের ডান হাতের মুঠিটা সামনে আনলো। তার বুক ধকধক আওয়াজ করে ক্রমাগত বেজে চলেছে। সে ধীরে ধীরে চিঠিটা আবারও মেলে ধরল। আব্বু আম্মু আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি একজনকে খুব ভালোবাসি, তাকে ছাড়া বাঁচতে পারবো না। কেবলমাত্র তোমাদের সম্মানের কথা চিন্তা করে এই বিয়েতে মত দিয়েছি, কিন্তু আমি এটা পারবো না। আমার পক্ষে তাকে ছাড়া অন্য কারোর সঙ্গে ঘর বাঁধা সম্ভব না। তার থেকে আমি মৃত্যুকে আলিঙ্গন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। এই শেষ সময়ে সহ্য করতে না পেরে চলে যাচ্ছি। আমার খোঁজ করার চেষ্টা করো না। তোমাদের জামাইকে নিয়ে আমি সুখী থাকবো। আর ওই পরিবারকেও বলে দিও আমাকে ক্ষমা করে দিতে। এই বিয়ে হলে না তাদের ঘরের ছেলে সুখী থাকতো, আর না আমি। তাই আমার এই সিদ্ধান্ত। আশা করি রাগ কমলে তোমরা সবাই আমার অবস্থাটা বোঝার চেষ্টা করবে। ইতি, নীলা। এত নিখুঁত অভিনয়। কবিরা ঠিকই বলে, নারী জাতি বড্ড রহস্যময়, তার সঙ্গে ছলনাময়। তাদের মতো রং বোধহয় গিরগিটারাও পাল্টাতে পারে না। সাদিদের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ছেলেদের কান্না এই সমাজের চোখে ঘৃণিত বস্তু। না হয় সাদিদ বোধহয় এখন ডুকরে ডুকরে মেয়েদের মতো কান্না করত। সে চিঠিটা মুঠিতে পিষে নিয়ে বুকে হাত চেপে ধরল। আবারও তার নিঃশ্বাসের সমস্যা সৃষ্টি হয়েছে। রক্তিম বর্ণের চোখ জোড়া হাতের উল্টো পিঠে মুছে নিয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুম থেকে চলে যেতে নিয়েও কি মনে করে যেন দাঁড়িয়ে গেল। কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থেকে নিজের অস্থিরতা মিশ্রিত নজর চারদিকে বুলিয়ে নিল। অতপর পাগলের মতো বিয়ের শাড়ি, মালা, গহনা সবকিছু নিজের হাতে নিতে লাগলো।
দ্রুততার সহিত সবগুলো জিনিস গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সবাই তীক্ষ্ণ চোখে সাদিদের এই পাগলামি দেখছে, কিন্তু কিছু বলা বা বাধা দেবার সাধ্য কারো নেই। সাদিদ জিনিসপত্রগুলো নিয়ে নিচে নেমে গাড়ির পেছনে এসে আবারও নীলার রুমে আসলো। তারপর বাকি জিনিসগুলো হাতে নিয়ে আবারও বেরিয়ে গেল। ড্রাইভ করার শক্তি বোধহয় তার শরীরে নেই, তাই ধরা গলায় শুধু বলল, বাসায় চলো। কারো আর কিছুই জানার বাকি নেই, তাই ড্রাইভার বিনা বাক্যে গাড়ি স্টার্ট দিল। আর সাদিদ পা গুটিয়ে সিটে হেলান দিল, হাতে তার নীলার বিয়ের শাড়িটা পেঁচানো। পদ্মালয়ের সামনে গাড়ি এসে থামতে ড্রাইভার নিচু স্বরে বলল, ছোট ভাই চলে আসছে। হ্যাঁ। সাদিদ থতমত খেয়ে চোখ খুলল। সামান্য কথাটাতেই তার যেন ভয় পাওয়ার অবস্থা। ড্রাইভার শফিকের বড্ড মায়া লাগলো তার ছোট ভাইয়ের জন্য। সর্বদা হাসি খুশিতে থাকা ছেলেটার আজ এ কী অবস্থা হয়েছে। তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওই একটা মেয়েই যেন ছেলেটার জীবনটা আটকে রেখে দিল। এই সাদিদের সাথে আগের সাদিদের যেন কোনো মিল নেই, দুজন যেন সম্পূর্ণ ভিন্ন মানুষ। এই সাদিদ ছন্ন ছাড়া নির্জীব, আর আগের সাদিদ হাস্যোজ্জ্বল প্রাণোচ্ছল। সাদিদ এলোমেলো ঝাপসা পায়ে গাড়ি থেকে নামলো। পদ্মালয়ের বাহারি আলোকসজ্জার দিকে নজর পড়তেই তার বুকে যেন আবারও রক্তক্ষরণ হতে লাগলো। সবকিছু আগের জায়গায় রয়েছে, সব আয়োজনও সমান তালে করা হয়েছে। এক কথায় সাদিদের বউকে বরণ করার জন্য পদ্মালয়া সহ সবকিছু তৈরি, কিন্তু সাদিদের বউটাই নেই। কোথায় সে? কোথায় তার প্রাণ পাখি? সাদিদ লুকায়িত জলে চিকচিক করা চোখগুলো এদিক সেদিক তাকিয়ে আড়াল করতে চাইল। তারপর পেছন থেকে এক এক করে সবগুলো জিনিস উঠাতে নিতেই শফিক এগিয়ে আসলো। ভাই আপনি যান, আমি নিয়ে আসতেছি। না, একদম না। ওগুলো আমার পাখির, তুমি ছোবে না। আমার পাখি রাগ করবে। সাদিদকে এমন মানসিক রোগীদের মতন আচরণ করতে দেখে শফিকের কান্না পেয়ে গেল। তার গলা ভেঙে আসছে। সে মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে থাকলো। সাদিদ নিজের মতো করে আগলে ভীষণ যত্ন সহকারে সবগুলো জিনিস উপরে নিজের রুমে নিয়ে গেল। রুমে ঢুকতেই সাদিদের ক্ষতস্থানে যেন আবারও কেউ আঘাত করল। বিশাল বড় রুমটা ইতিমধ্যে ফুলে ফুলে সজ্জিত করে ফেলা হয়েছে। ডেকোরেশনের লোকরা সাদিদের বলা অনুসারে বেলি, হাসনাহিনা, রজনীগন্ধার সাথে টকটকে লাল গোলাপের সাহায্যে পুরো রুমটা সাজিয়েছে। এত এত ফুল, মনে হচ্ছে এটা কোনো রুম নয়, বরং ফুলের একটা বাগান। ফুলের তীব্র সুবাস আর জেসমিনের সুবাসের অসংখ্য লাভ শেপ ক্যান্ডেল মিলে রুমটাকে যেন এক স্বপ্নের রাজ্যে পরিণত করেছে। এত আয়োজন না করে উপায় আছে। আজ যে সাদিদ নীলার বাসর রাত, একে অপরের উষ্ণতায় ভালোবাসায় ডুবে থাকার রাত, তাই এই আয়োজন তো অনিবার্য। কিন্তু এখন কেবলই রজনী স্বপ্নের রাজ্যের ন্যায় কল্পনা, যার বাস্তবের স্মৃতির পাতা অসম্ভব। সাদিদ ধীর পায়ে এগিয়ে আসলো। ঝাপসা চোখে পুরো রুমটাতে একবার চোখ বোলালো। তারপর বিয়ের সবগুলো জিনিস বাচ্চাদের মতো একটা একটা করে সাজিয়ে বিছানার উপর রাখলো। কাজ শেষ হলে তার ঠোঁটের কোণে নিষ্পাপ এক হাসির রেখা ফুটে উঠল। সে নিজের জন্য একটু জায়গা করে গুটিসুটি মেরে এক পাশে কাঁধ হয়ে শুয়ে পড়ল। বিয়ের জিনিসগুলো দেখে আবারও মৃদু হাসলো। হাসি মুখেই কাঁপা হাতে বিয়ের শাড়িটা নিজের কাছে টেনে আনলো। কাঁথার মতো করে শাড়িটা নিজের উপর জড়িয়ে নিল। অতপর আলতো করে হাত বুলানো শুরু করলো, যেন সে নীলার শাড়িকে নয়, স্বয়ং নীলাকেই আদর করছে। সাদিদ চোখ বন্ধ করতে তাদের একে অপরের সঙ্গে অতিবাহিত করা ভালোবাসাময় সেই সূক্ষ্ম স্মৃতিগুলো চোখের পর্দায় ভেসে উঠতে লাগলো সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো, যেগুলো তারা একে অপরের সান্নিধ্যে অতিবাহিত করেছে। সাদিদ চোখ বন্ধ করতে নিচের ঠোঁট কামড়ে ধরল আর গুনতে লাগলো তার প্রিয়তমার আকর্ষণীয় তিলক সহ দেহের অগণিত গৌরবর্ণের নীলচে শিরা উপশিরাগুলো। সাদিদ মনের আঙিনায় সাজাতে লাগলো তাদের প্রথম ভালোবাসার প্রকাশ। প্রথমবার একে অপরের কাছে আসা, সম্পূর্ণভাবে একে অপরের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া, সেসব মুহূর্তে নমনীয়তার আড়ালে নীলার লজ্জারাঙা রক্তিম মুখখানাও যেন তার চোখের সামনে স্পষ্ট ভাসছে। সব যেন বাস্তব। সাদিদের ঠোঁটের কোণে ঈষৎ হাসি, কিন্তু হঠাৎই ধীরে ধীরে সেটা মিলিয়ে যেতে লাগলো। সাদিদ দ্রুত নিজের চোখ খুলে হুড়মুড়িয়ে বসল। এসি চলাকালীনও ইতিমধ্যে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে আচমকা চোখে হাত চেপে বিকট শব্দে চিৎকার করে উঠল, এই পাখি না, একদম না, আমি সহ্য করতে পারবো না। পাখি, এই পাখি। সাদিদের কণ্ঠ লেগে লেগে আসছে। চোখ ছেড়ে গলাতে হাত রাখলো। কথা কেন বের হচ্ছে না। সে কাশতে শুরু করলো। ঝাপসা চোখগুলো দিয়ে সামনের কিছু আর দেখা যাচ্ছে না। সে বিছানা থেকে শাড়িটা নিয়ে পাগলের চোখ মুছতে লাগলো। তারপরও যেন জলকণা এসে বারবার চোখ ঝাপসা করে দিচ্ছে। ভাঙা স্বরে সে নীলার শাড়িটা বুকে চেপে ধরল।
লোকেটা এমন করিস না, আমি মরে যাবো পাখি। তোর দেহে মনে অন্য কারো বিচরণ আমি সহ্য করতে পারবো না। প্লিজ, তো হয় লাগে, এমন করিস না আমার সাথে। প্লিজ পাখি, দয়া কর আমাকে, একটু রহম কর। সত্যিই বাঁচতে পারবো না রে। আমি যে আমাদের সুখের ছোট্ট সংসার সাজাতে চেয়েছি, কিন্তু তুই কেন যাসনি? কেন পাখি, কেন এমন করলি? কিসের জন্য? আচমকাই এতক্ষণের আর্তনাদে নিস্তব্ধতা ভেসে আসতে লাগলো। বুক চিরে আসা কথাগুলো থেমে থেমে যেতে লাগলো। অবশেষে প্রিয়তমার সিঁদুর রাঙা বেনারসি শাড়িটা বুকে জড়িয়েই পাগল প্রেমিক বিছানায় ঝুলে পড়ল। চারদিকে নিকষ কালো অন্ধকার। ডিসেম্বর মাসের হঠাৎ এই বৃষ্টিতে যেন জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। আকস্মিক এই প্রাকৃতিক ধাক্কার সাথে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে পরিবারের প্রত্যেকটা সদস্য যেন ইতিমধ্যে হাঁপিয়ে গেছে। শায়লা রহমান ছেলেটার মাথাটা কোলে নিয়ে আহাজারি শুরু করেছে, আর হাসিবুর রহমান পুরো রুম জুড়ে পায়চারি করছে আর বারবার ফোনে ডক্টরের অবস্থান জানতে চাইছে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিধায় ডাক্তারের আসতেও লেট হচ্ছে। শাহেদকেও ইতিমধ্যে সাদিদের কন্ডিশন জানানো হয়েছে। আরিফ মাহমুদের অবস্থাও খারাপ, এমনিতেই তার হার্টে প্রবলেম ছিল, আর আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত এত সবের ধাক্কা সামলাতে না পেরে তিনি মাইল্ড অ্যাটাক করেছেন। ডক্টর বলেছে ওনাকে প্রপার রেস্ট নিতে, আর ওনাকে একদম দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, নতুবা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। নিধি নার্গিস খাতুনও পুরোপুরি ভেঙে পড়েছে, বারবার কান্নায় ভেঙে পড়ছে। তানভীরকে এই দিকটা দেখতে বলে শাহেদ দ্রুত অর্ণবকে নিয়ে বাসায় রওনা দিয়েছে। ড্রাইভিং সিটে অর্ণব বসেছে। সে নিজেও সাদিদের অবস্থা জেনে অস্থির, কিন্তু শাহেদকে কপাল চেপে ধরে রাখাতে নিচু স্বরে বলল, ভাই টেনশন করবেন না, সব কিছু হয়ে যাবে। শাহেদ তার কথায় চোখ খুলে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্ণব এই কথার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারল না। তার নিজের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই। বন্ধু সমতুল্য ভাইয়ের জন্য মারাত্মক দুশ্চিন্তা, অস্থিরতা আর বর্তমান চারপাশের পরিস্থিতি বিবেচনাতে অর্ণবের রাগ হচ্ছে এসবের মূলে যে রয়েছে তার প্রতি। তার নীলার উপর এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে। সামনে পেলে হয়তো সাদিদের পরোয়া না করে দুই তিনটা সমানে লাগিয়ে দিত। যদি শেষ পর্যন্ত এটাই করার হতো তাহলে কেন প্রথমে এসবের বিরোধিতা করল না? সাদি তো তাকে কখনো কোনো কিছুতে জোর করেনি, আর না করেছে কোনো কিছু নিয়ে বারণ। তাহলে শেষ পর্যায়ে এসে ছেলেটাকে এভাবে ভেঙে গুড়িয়ে দেবার কি মানে হলো? অর্ণব চাপা রাগ নিয়ে বলে উঠল, ভাই সব কিছুর জন্য একমাত্র নীলা দায়ী। ছোট বোনের মতো মনে করতাম, কখনো ভাবিনি সে এমন কিছু করে বসবে। আরে যদি অন্য কাউকে পছন্দ করে থাকতি, সেটা সময় থাকতে বলতি শাদিটা তোকে পাগলের মতো ভালোবাসে, হয়তো বা কষ্ট পেত, তারপরেও সবাই মিলে ওকে সামলে নিতাম। কিন্তু এখন আমরা কিভাবে কি করব? সে রাগে ফুঁসছে। শাহেদ নিজে এবার কিছু বলতে পারল না। কি বলবে? নীলাটা যে তারও হৃদয়ের বৃহৎ একটা অংশ জুড়ে রয়েছে। ছোট বোনের মতো সব সময় আদর স্নেহ করে এসেছে। সাদিদ তার আপন ভাই হলেও নীলার জায়গায় কোনো অংশে তার চেয়ে কম নয়। তাই সে নীলা আজ এটা কিভাবে করতে পারলো সেটা শাহেদও বুঝে উঠতে পারছে না। সে জানালার বাইরে বৃষ্টি স্নাতরত প্রকৃতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তাদের হয়তোবা এখন এই দীর্ঘশ্বাসই একমাত্র সঙ্গী। তারা বাসায় পৌঁছাতেই মিনু এসে দরজা খুলে দিল। পিচ্চি মেয়ে এসব করতে না পেরে কান্নাই শুরু করেছে। শাহেদ আলতো করে তার মাথায় হাত বুলিয়ে উপরের দিকে পা বাড়ালো। তাদের পরিচিত ডক্টর ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তিনি সাদিদকে চেক আপ করছে। শাহেদকে রুমে ঢুকতে দেখে যেন শায়লা রহমানের কান্নার স্রোত আরও বেড়ে গেল। এই শাহেদ, দেখ দেখ আমার বাচ্চাটার কি হয়েছে। আমি কতবার করে ডাকছি, সে উঠছে না। আমার শাদিটা আমাকে মা বলে ডাকছে না। এই শাদি, আব্বা ওঠ, মা ডাকছি তো। শাহেদের রক্তিম বর্ণের চোখ জোড়া যেন আরও লালচে হয়ে দাঁড়িয়েছে। সে শায়লা রহমানের পাশে বসে মায়ের হাতটা মুঠিতে নিয়ে তাকে বুকে টেনে আনলো। সান্ত্বনা এই মুহূর্তে দিয়ে লাভ নেই। তারপরেও মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতে লাগলো। ছেলের স্নেহময় মমতা পেয়ে শায়লা রহমান আরও ফুপিয়ে উঠলেন। পৃথিবীতে সবচেয়ে খারাপ দৃশ্যের মধ্যে একটা বোধ হয় জন্মদাত্রীর চোখে অশ্রু জল দেখা। আর তখন তো আরও কষ্টকর হয়ে ওঠে যখন তার চোখের পানি মুছে দেওয়ার কোনো উপায় দেখা যায় না। শাহেদের অবস্থা এখন সেই পর্যায়ে। সে রক্তিম চোখ জোড়া নিয়ে এক হাতে শায়লা রহমানকে আগলে রেখে অপর হাতটা সাদিদের মাথায় রাখল। মলিন হেসে ভাইয়ের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। পাগলটা এখনও পর্যন্ত বিয়ের শেরওয়ানিটা খুলেনি। এটা দেখে যেন শাহেদ আর নিজেকে শক্ত রাখতে পারছে না। বুকটা হাহাকার করে উঠছে।
ডক্টর ইফাজ তারই ক্লাসমেট, তাই ইশারায় তাকাতে সে বলে উঠল, অতিরিক্ত মেন্টাল প্রেশারের সেন্সলেস হয়ে গেছিল। চিন্তা করিস না, আপাতত ইঞ্জেকশন পুশ করে দিয়েছি। জ্ঞান ফিরে আসলেই কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিস। শাহেদ যেন বাচ্চাদের মতো অবুঝ একটা কথা বলে ফেলল। ইফাজ বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত, তাই সোজা সাপটা বলল, শাহেদ দীর্ঘশ্বাস ফেলে আবারও সাদিদের মাথায় হাত বুলিয়ে দিল। এর বিপরীতে কিছু বলতে পারল না। ডক্টর ইফাজ এবার কিছুটা ইতস্তত বোধ করে বলল, এখনকার মতো ঠিক আছে, কিন্তু তোদের এখন সাথীদের পূর্ণ খেয়াল রাখতে হবে, নয়তোবা আরও ভয়ানক কিছু ঘটে যেতে পারে। আই হোপ তুই আমার কথাটা বুঝতে পারছিস। শাহেদ ভীষণ অসহায় চোখে তাকালো। তার চোখের দৃষ্টি যেন বলে দিচ্ছে কিভাবে সামলাবো। ছেলেটা যে মারাত্মক জেদি, নিজের জেদের আগে কারো কথা শোনে না, আর তারা না পারবে তার কথায় কাজে সায় জানাতে। নতুবা কি ঘটতে পারে কেউ হয়তো কল্পনাও করতে পারবে না। নিজেকে তার বড্ড অসহায় মনে হচ্ছে। হাজার ইচ্ছে থেকেও যেন কিছুই করতে পারছে না। ডক্টর ইফাজ আরও টুকটাক কথাবার্তা বলে রুম থেকে বেরিয়ে গেল। শাহেদ তাকে নিজ অবধি এগিয়ে আসলো। সাদিদের এখনও সেন্স ফেরেনি। সে আবারও রুমে ফিরে মায়ের উদ্দেশ্যে বলল, বিরক্ত করিস না শাহেদ, আমার খিদা নেই। বললাম না একবার, বারবার এক কথা বলবি না তো, যা এখান থেকে। শায়লা রহমান প্রচণ্ড রেগে শাহেদের উদ্দেশ্যে কথাগুলো বলল। সে মায়ের দিকে মলিন দৃষ্টিতে তাকাতেই শায়লা রহমান শাড়ির আঁচলে মুখ ঢেকে আবারও চাপা স্বরে ফুপিয়ে উঠল। ছেলেগুলো তার কলিজার টুকরো। অভিমান, মেকি, রাগ দেখিয়ে দুই এক কথা বললেও কখনো উচ্চ স্বরে ধমক পর্যন্ত দিতে হয়নি। কখনো তারা সেই সুযোগটুকুও তাকে দেয়নি। আর আজ পরিস্থিতিতে নিজেকে সামলাতে না পেরে কি করছে কি বলছে সেটা তিনি নিজেও বুঝে উঠতে পারছে না। শাহেদও নিজের মাকে চেনে, তাই সবটাই বুঝতে পারল। তাই এই মুহূর্তে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ওই দিকের খবরটাও নেওয়া প্রয়োজন। বিপদ যখন আসে তখন যেন সব দিক দিয়ে আসে। নিধিকে কল করার কিছু মুহূর্ত বাদেই সে কল রিসিভ করল। হ্যাঁ বলুন। প্রিয়তমা স্ত্রীর ভাঙা গলা শুনে সে ওপাশের পরিস্থিতি ঠিক আঁচ করতে পারল। তারপরও নিচু স্বরে জিজ্ঞেস করল। নিধির উত্তর দিতে দেরি দেখি শাহেদ ছোট্ট একটা শ্বাস ফেলল। মায়া ভরা কণ্ঠে বলল, স্বামীর মধুর স্বরের সান্ত্বনা বাক্য শুনে নিধি এতক্ষণের চেপে রাখা কান্না প্রকাশ করেই ফেলল। ছেলেটা তার বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে, তাই এক হাত নিজের মুখে চেপে কান্না আটকানোর সর্বাত্মক চেষ্টা করছে। শাহেদ তাকে নিজেকে সামলে নেবার জন্য একটু সময় দিল। খানিক বাদে নিধি ক্রমাগত হিচকে তুলে জানতে চাইল, তখন ওইভাবে গেলেন, সাদিদ কেমন আছে, ডক্টর কি বলল? শাহেদ একটা দীর্ঘশ্বাস ফেলে নিধিকে সবটুকু বলল। সাদিদের শারীরিক কন্ডিশন শুনে নিধির অপরাধ বোধ জাগতে লাগলো। হাজার হলেও নীলা তার আপন বোন। বোনের জন্য যদি এত সব হয়ে থাকে তাহলে আপনা আপনি নিজের গায়ে সেটা চলে আসে। সামনাসামনি না হলেও দূর থেকেই প্রিয়তমার মনের অবস্থা শাহেদ বুঝতে পারল। তাই কথা ঘুরাতে বলল, নিধি সাদমানকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাথায় স্নেহের একটা চুমু খেয়ে বলল, কান্না করেছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আসলে তখন খাওয়ানোর অবস্থায় ছিলাম না, আর বাবু তো নিজেও খেতে চাইল না, তাই আর কি। আপনি এবার কেন কষ্ট করে আসতে যাবেন, আমি নিজেই পারবো। নিধি এই কথার পরিপ্রেক্ষিতে আরও কিছু বলতে পারল না। শাহেদও অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আসছি বলে ফোন কাটল। ঘড়ির কাঁটাতে রাত 2:37। সাদিদের রাত থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে, তাই সেন্স ফিরে আসলেও একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল। শায়লা রহমান সহ বাড়ির প্রতিটি লোক অনেক রাত পর্যন্ত তার রুমেই ছিল। ছেলের অস্থিরতায় আবারও বাড়িতে ডক্টর ডেকে আনা হয়। ডক্টর সাদিদের চেক আপের পাশাপাশি জ্বরের জন্য কিছু মেডিসিন দিয়ে তারপর গিয়েছেন। কিছু খেতে রাজি হয়নি বিধায় না খাইয়েই জ্বর কমার জন্য ঔষধ দিতে হয়েছে। শায়লা রহমান সেই থেকে লাগাতার ছেলের মাথায় জলপট্টি দিয়ে চলেছেন। সময় বাড়তেই একসময় ছেলের কপালে হাত রেখে বালিশে হেলান দিয়ে তিনি চোখ জোড়া বন্ধ করেছেন।
বয়স তার কম হয়নি, সারাদিন সেসব হলো, শরীর আর কত কুলাবে। সাদিদের বন্ধ চোখের পাতা মিটমিটি নড়ে উঠেছে, আঙুলগুলো ধীরে ধীরে জায়গা পরিবর্তন করতে লাগলো। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে হঠাৎই চিৎকার করে উঠে বসল। পাখি। শব্দটা যেন পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। শায়লা রহমান ছেলের চিৎকার শুনে মুহূর্তেই জেগে গেলেন। সাদিদের পিঠে ক্রমাগত হাত বুলিয়ে দিতে দিতে বললেন,